नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो আমরা 2023 যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল সেখানকার 8 নাম্বার শিফটে যে প্রশ্নগুলো জিকে জিএস থেকে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে টোটাল তোমাদের এখানে প্রায় 17 থেকে 18টা প্রশ্ন আছে। তার মানে কি কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল সেগুলো বাদ দিয়েছি এবং কতগুলো প্রশ্ন ছিল যেগুলো আগেও আমি করিয়েছি সেগুলো বাদ দিয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটাই দেখো, 11তম মৌলিক কর্তব্য ড্যাশ বয়সের শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করে। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, এটা আমাদের সংবিধানের জানো তোমরা ভাগ 4A তে আলোচনা করা হয়েছে। এরপর দেখো এখানে ভাগ 4A ক্যাপিটাল এ মানে কি, এটা পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এটা তোমাদেরকে আগেও আমি শিখিয়েছিলাম যে ক্যাপিটাল এ থাকলে বুঝবে, এ বি যাই থাকুক সেটা হচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এরপর দেখো এই বিষয়টাতে পড়ে যাচ্ছে, তার আগে দেখো কি বলা হয়েছে, 11তম মৌলিক কর্তব্যে কত বছরের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বা শিক্ষার সুযোগ করা হয়েছে। 6 থেকে 14 নাকি 5 থেকে 15 নাকি 2 থেকে 11 নাকি 6 থেকে 18। তো মনে রাখবে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য কি করা হয়েছে, শিক্ষার ব্যবস্থা করা হয়েছে 11তম মৌলিক কর্তব্যে। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, তার আলোচনা আমাদের কোথায় আছে, সংবিধানের ভাগ 4A-তে আর্টিকেল নাম্বার 51A বা 51A। দেখো এখানে দুটো ক্ষেত্রে কি, একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ যুক্ত করা হয়েছে। তার মানেটা কি, তার মানে এটা সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো মনে রাখবে 42তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন 1976-এর মাধ্যমে আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিকে যুক্ত করা হয়েছে। তার আগে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে ছিল না। এরপর দেখো এটা একটা সমিতির রেকমেন্ডেশনে বা সিফারিশে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে সর্দার সোয়ান সিং সমিতি। ঠিক আছে, এটা নোট রাখবে, সর্দার সোয়ান সিং সমিতির সিফারিশে করা হয়েছিল। এবং আমরা যে ফান্ডামেন্টাল ডিউটির যে প্রসেসটা, যে ফান্ডামেন্টাল ডিউটি কি, এটা আমরা কোথা থেকে নিয়েছি, এটা আমরা ইউএসএসআর বা সোভিয়েত সংঘ রাশিয়ার থেকে নিয়েছি। ঠিক আছে, কোথার থেকে নিয়েছি, রাশিয়ার থেকে নিয়েছি। এরপর দেখো আমাদের যে মূল সংবিধান ছিল সেখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি ছিল না। পরবর্তী ক্ষেত্রে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিকে যুক্ত করা হয় এবং তখন 10টা মৌলিক কর্তব্য আমাদের ছিল। ঠিক আছে, মৌলিক কর্তব্য তখন 10টা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 86তম সংবিধান সংশোধন 2002-এর মাধ্যমে, ঠিক আছে, আমরা আরও একটা মৌলিক কর্তব্য যুক্ত করি, যেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি এডুকেশন দিতে হবে। ঠিক আছে, এবং এই যে 86তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধন 2002, সেখানে কি বললাম, ফান্ডামেন্টাল ডিউটিতে বলা হয়েছে যে আমাদেরকে প্রাইমারি এডুকেশানটা দিতে হবে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য। আবার এই সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি আর্টিকেল যুক্ত হয়, সেটা হচ্ছে আর্টিকেল 21-এ, যেখানে বলা হয়েছে কি, যে প্রত্যেকটা শিশু 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুর কি এডুকেশন, ফ্রি এডুকেশন, প্রাইমারি এডুকেশনটা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে টোটাল 11টা মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে, সেই মৌলিক কর্তব্যটা কি কি সেটাও তোমরা দেখো। প্রথমেই দেখো আমি এটা তোমাদেরকে সুবিধার জন্য ABCDEFGHIJK এরকমভাবে সাজিয়েছি। ঠিক আছে, তো প্রথমে দেখো অ্যানথেম মানে কি, আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাকে সম্মান করা হচ্ছে আমাদের প্রথম মূল কর্তব্য। তারপর হচ্ছে ব্রেভ মানে কি, সাহসী। ঠিক আছে, তো মনে রাখবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা, আমাদের দেশটা স্বাধীন করার জন্য যারা নিজের জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, ঠিক আছে, যারা লড়াই করেছে, তাদেরকে সবসময় সম্মান করতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটি। 3 নাম্বার হচ্ছে কান্ট্রির ইউনিটি মানে একতা এবং অখণ্ডতা, একতা প্লাস অখণ্ডতা। তাহলে কি আমাদের মৌলিক কর্তব্য হচ্ছে কি, আমাদের যে দেশ তার একতা এবং অখণ্ডতা বজায় রাখা। ঠিক আছে, ডিফেন্স, আমাদের দেশকে কি ভিতরের থেকে এবং বাইরের থেকে রক্ষা করা, বাইরের আক্রমণ এবং ভিতরের যে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব সেগুলোকে বন্ধ করে যাতে ভিতর থেকে দেশটা খোকলা না হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের একটা
মৌলিক কর্তব্য। তারপর দেখো ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি আমাদের সমাজের স্তরের প্রত্যেকটা মানুষের সাথে সমান ব্যবহার এবং সমানতা রাখতে হবে, এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি এবং এটা আমাদের 5 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি। তারপর হচ্ছে ফ্যান্সি কালচার। ফ্যান্সি কালচার বলতে কি আমাদের যে সংস্কৃতি আছে সেই ঐতিহ্যযুক্ত যে সংস্কৃতি সেটাকে বজায় রাখতে হবে। তারপর হচ্ছে গ্রিন প্রোটেকশন। গ্রিন প্রোটেকশনটা কি আমাদের যে আমাদের যে প্রকৃতি যে বন সেগুলোকে কী করতে হবে, রক্ষা করতে হবে। গ্রিন প্রোটেকশন মানে শুধুমাত্র বন নয়, আমাদের নদী, ঠিক আছে, সমুদ্র, জলাশয় যা কিছু আছে যেগুলো আমাদের প্রকৃতির দান সেগুলো সমস্ত কিছু প্রোটেক্ট করতে হবে। এরপর হচ্ছে হিউম্যান সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আমাদের যে মানসিকতা সেটা কী করতে হবে, সায়েন্টিফিক হতে হবে, অর্থাৎ কি আমাদেরকে কুসংস্কার মুক্ত হতে হবে, হতে হবে। তোমরা জানো আমাদের দেশে এখনও অনেক জায়গায় কি নানা রকম কুসংস্কার আছে এবং আমাদের কি হতে হবে, কুসংস্কার মুক্ত, ঠিক আছে। এরপর দেখো 9 নম্বরে হচ্ছে ইনকাম। ইনকাম বলতে এখানে পাবলিক প্রপার্টির কথা বলা হয়েছে, ঠিক আছে, মনে রাখবে পাবলিক প্রপার্টির কি বলা হয়েছে, আমাদের যে পাবলিক প্রপার্টি যেমন কি রেল হচ্ছে আমাদের একটা পাবলিক প্রপার্টি, ব্যাংক, স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের যে ঐতিহ্যময়ী যে বিষয়বস্তু আছে যেমন আমাদের হচ্ছে তোমার জগন্নাথ টেম্পল বা বিভিন্ন ধরনের যেগুলো আমাদের দেশের ঐতিহ্যকে বাড়ায়, যেগুলো আমাদের দেশের পাবলিক প্রপার্টি সেইগুলোকে রক্ষা করতে হবে, সেগুলোকে নষ্ট করা চলবে না, ঠিক আছে। সার্বজনীন সম্পত্তিকে রক্ষা করতে হবে। এরপর হচ্ছে জয়েন্ট অ্যাক্টিভিটি। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কি করতে হবে, আমাদেরকে একা বা সবাই মিলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এবং লাস্ট ফান্ডামেন্টাল ডিউটি যেটা নবীনতম 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি, সেখানে হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য কি করতে হবে, ফ্রি এডুকেশন দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল যে ফান্ডামেন্টাল ডিউটি, সে ফান্ডামেন্টাল ডিউটি। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি মানে হচ্ছে সেন্সাস বা জনগণনা, ঠিক আছে, সেন্সাস বা জনগণনা, ঠিক আছে। তো এই যে প্রথম যে আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার, ঠিক আছে, বৃদ্ধির হার রেকর্ড করেছে লক্ষদ্বীপ, দিল্লি, দমনদিউ নাকি চণ্ডীগড়। তো মনে রাখবে ইউটির মধ্যে হচ্ছে লক্ষদ্বীপ। এবং যদি বলা হয় সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যে কোথায়, সেটা হচ্ছে নাগাল্যান্ড। এরপর দেখো আগের দিন তোমাদেরকে যখন আমি সেন্সাসের ক্লাসটা করিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম এসএসসির যে কোনো পরীক্ষার যে কোনো শিফটের কোশ্চেন তুলো, সেন্সাস 2011 থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেই। তো তার জন্য কি তোমাদেরকে একটা আলাদা ক্লাস আমি করিয়েছি, সেটা তোমরা ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে করে নিও, ঠিক আছে। যে কোনো এসএসসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে পাস হয়, অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি তোমরা প্রথমে দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হচ্ছে কি একটা আইন বা একটা নিয়ম, ঠিক আছে, যেখানে বলা হয়েছিল যে ভারতের যে লোকাল নিউজ পেপার আছে, ঠিক আছে, তারা যে কোনো আর্টিকেল মানে পাবলিশ করার আগে সরকারের যে পুলিশ আছে তাদের সাথে কনসাল্ট করবে। তার মানে কি ইংরেজ বিরোধী কোনো কথা বলা চলবে না। ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট তার মূল কর্তব্য ছিল ভারতবাসীদের যে ভয়েস, যে আওয়াজ, যে গলার আওয়াজ সেটাকে দাবিয়ে রাখা, যাতে তারা স্বাধীনতার পথে অগ্রসর না হতে পারে। তার জন্যই কিন্তু ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট সেটা আনা হয়েছিল তোমার 1878 সালে, ঠিক আছে। অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে আনা হয়েছিল। এরপর কে এনেছিল ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট, এটা নিয়ে এসেছিলেন লিটন, ঠিক আছে, 1878 সালে। এই আইন অনুযায়ী স্থানীয় ভাষায় সংবাদপত্রের সম্পাদককে বিষয়বস্তু প্রকাশের আগে পুলিশকৃত পর্যালোচনা করাতে হতো। এবং এই যে নিয়মটা, এই যে রুলটা, এটার কারণে কি ভারতে সশস্ত্র বিদ্রোহ সেই সময় দেখা যায়, স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায়, ঠিক আছে। তো সেই স্বাধীনতা সংগ্রামটা যাতে না এগিয়ে যেতে পারে তার জন্য পরবর্তী ক্ষেত্রে রিপন 1881 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করে, ঠিক ও কী করেছিল, বাতিল করেছিল। তাহলে তোমাদেরকে এটাও নোট করতে হবে যে বাতিলটা কে করেছিল, চালু করেছিল লিটন কিন্তু বাতিল করেছিল রিপন, ঠিক আছে। এরপর দেখো লর্ড লিটন, ঠিক আছে, তিনি কি করেছেন তার সময়কালে এবং রিপন কি করেছে তার সময়কালে, সেটাও গুরুত্বপূর্ণ। দেখো লিটন তার সময়কালটা হচ্ছে 1876 থেকে 1880,
1876 থেকে 1880, সেই সময় তিনি ভারতের কী ছিলেন, ভাইসরয় ছিলেন। ঠিক আছে, তিনি যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন আনিয়েছিলেন। তাছাড়া কী করেছিলেন, সিভিল সার্ভিস পরীক্ষার যে সর্বোচ্চ বয়স মানে ম্যাক্সিমাম এজ ছিল 21 বছর, সেটাকে কমিয়ে তিনি 19 বছর করে দিয়েছিলেন। ঠিক আছে, 21 বছর থেকে কমিয়ে 19 বছর, মানে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সবচেয়ে যে সর্বোচ্চ বয়স সেটা হচ্ছে 19 বছর, তারপর কিন্তু আর দিতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো সিভিল সার্ভিসের কথা যখন আসছে তখন আমাদের যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, তার স্থাপনার কথাও আসা উচিত। পরীক্ষায় তো এটা প্রশ্ন আসতেই পারে। তো মনে রাখবে 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মাধ্যমে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পাবলিক সার্ভিস কমিশন তার স্থাপনা করা হয়। এই পাবলিক সার্ভিস কমিশন স্থাপনার জন্য একটা আয়োগ গঠন করা হয়েছিল, তাকে বলা হচ্ছে লি আয়োগ। ঠিক আছে, এবং এটার স্থাপনা হয় তোমার 1926 সালে। এবং এই যে পাবলিক সার্ভিস কমিশন স্থাপনা হয়েছিল তার প্রথম চেয়ারপারসন কে ছিলেন, রস ব্রুকস। ঠিক আছে, এ পর্যন্ত মনে থাকবে। এরপর দেখো লর্ড রিপন, তার সময়কালে কি হয়েছিল একবার দেখে নাও। তার সময়কালটা হচ্ছে 1880 থেকে 84। তিনি কি করেছিলেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করেছিলেন 82 সালে। তাছাড়া কি তার সময়কালে যে স্থানীয় স্বশাসন বলতে যে জমিদারি প্রথা, সেটার কিন্তু প্রচলন হয়ে গিয়েছিল। তাছাড়া কি ভারতের প্রথম যে আদমশুমারি বা সেন্সাস, ঠিক আছে, তিনি প্রথম সায়েন্টিফিক সেন্সাস মানে কি প্রতি 10 বছর অন্তর যে জনগণনার প্রসেস, সেটা কিন্তু কে চালু করেছিলেন, লর্ড রিপন। কিন্তু মনে রাখবে ভারতের প্রথম যে সেন্সাস সেটা হয়েছিল মায়োর সময়। ঠিক আছে, 1872 সালে তিনি কিন্তু ভারতের প্রথম জনগণনা করেছিলেন, কিন্তু সেটা সায়েন্টিফিক পদ্ধতিতে ছিল না। কিন্তু লর্ড রিপন তিনি সায়েন্টিফিক পদ্ধতিতে, অর্থাৎ 10 বছরের যে পরপর যে জনগণনা সে পদ্ধতি নিয়ে আসেন। ঠিক আছে, এরপর দেখো হান্টার যে এডুকেশন কমিশন, সেটাও কিন্তু গঠিত হয়েছিল রিপনের সময় 1882 সালে। এবং ইলবার্ট বিল, একটা যে বহু তর্কিত ইলবার্ট বিল, সেটাও এসেছিল রিপনের সময়। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দেখো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত তোমরা জানো, একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। কিন্তু এখানে প্রশ্নটা একশৃঙ্গ গন্ডারের জন্য আসেনি, এখানে এসছে ইউনেস্কোর এক যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, সেখানে কিন্তু এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যুক্ত আছে। ঠিক আছে, এবং এটা একটা ন্যাচারাল মানে ইউনেস্কো ন্যাচারাল একটা হেরিটেজ সাইট, ন্যাচারাল, এটাও কিন্তু মনে রাখবে হেরিটেজ সাইট। আমাদের টোটাল বর্তমানে 42টা, আজকে যুক্ত হয়ে আরও একটা যুক্ত হয়েছে, বর্তমানে 43টা হেরিটেজ সাইট আছে। তার মধ্যে টোটাল 3টা আছে ন্যাচারাল আর একটা আছে মিক্স। ঠিক আছে, তো ন্যাচারালদের মধ্যে একটা হচ্ছে কি কাজিরাঙ্গা ন্যাশনাল উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত, আসাম, গুজরাট, কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আসামে। ঠিক আছে, এরপর দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বললাম, আসামে। এটি একটি প্রাকৃতিক ঐতিহ্য মানে কি ন্যাচারাল একটা হেরিটেজ সাইট। 1985 সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয়। ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয় 1985 সালে, এবং এটি একশৃঙ্গযুক্ত গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক সেরকমভাবে আরও একটি ন্যাশনাল পার্ক আছে যেটা ইউনেস্কোতে যুক্ত এবং যেটা কি একটা ন্যাচারাল সাইট, সেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। এটিও 1985 সালে ইউনেস্কোর যে প্রাকৃতিক ঐতিহ্য সেখানে যুক্ত হয়। এবং এই যে কেওলাদেও ন্যাশনাল পার্ক, সেখানে কি আমরা দেখতে পাই, একটা রাশিয়ান পাখি দেখতে পাই। ঠিক আছে, রাশিয়ান পাখি, রাশিয়ান বলতে তোমরা আবার অন্য কিছু ভাবো না, রাশিয়ান পাখি যেটাকে বলা হয় সাইবেরিয়ান ক্রেন পাখি, সাইবেরিয়ান ক্রেন পাখি, সেটা কিন্তু আমরা এই কেওলাদেও ন্যাশনাল পার্কে দেখতে পাই। তাছাড়া তোমরা জানো ভারতের যে বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেলিম আলীকে, তার যে কার্যস্থল, ঠিক আছে, সেটাও ছিল কেওলাদেও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ঠিক সেরকম হচ্ছে একটা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে 3 নাম্বার ন্যাচারাল সাইট। তোমাদেরকে কী বললাম, 3টা ন্যাচারাল সাইট, তার মধ্যে একটা হচ্ছে কাজিরাঙ্গা, একটা হচ্ছে কেওলাদেও, আর একটা হচ্ছে মানস। এটাও কিন্তু অবস্থিত তোমার আসামে। এটা 1985 সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে। ঠিক আছে, 1985 সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে। এরপর দেখো একটা মিক্সড হেরিটেজ আছে। ঠিক আছে, মিক্সড হেরিটেজ, মিক্সড বলতে কি, এটা হচ্ছে ন্যাচারালও বটে আবার ম্যানমেডও বটে। ঠিক আছে,
ম্যানমেড, তাহলে এটা হচ্ছে মিক্সড। কোনটা? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটা ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছে 2016 সালে এবং এটা অবস্থিত হচ্ছে সিকিমে। এ পর্যন্ত বুঝতে পেরেছো? এরপর দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেহেতু ন্যাশনাল পার্কের কথা হচ্ছে তার জন্য সুন্দরবনটা কেন বাদ যায়। তো দেখো এটা 1987 সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে এবং এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক এখানে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, তাছাড়া ম্যানগ্রোভ যে অরণ্য, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাই। ম্যানগ্রোভ অরণ্যকে কী বলা হয়? হ্যালোফাইট বলা হয়, ঠিক আছে। এরপর দেখো আজকের একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে এটা প্রশ্ন, ঠিক আছে, 42তম হেরিটেজ সাইট, ঠিক আছে। দেখো আমাদের আগে ছিল 42টা, এটা হচ্ছে 43তম হেরিটেজ সাইট, সরি, ঠিক আছে, 43তম হেরিটেজ সাইট। সেটা হচ্ছে কি আসামের অহোম ডাইনেস্টির, ঠিক আছে, অহোম ডাইনেস্টির যে মানে রাজবংশের যে ঢিবি দাফন বলতে কি যেখানে মৃত মানুষদেরকে দাফন করা হয়েছে সেই যে স্ট্রাকচারটা সেটা কিন্তু 43তম হেরিটেজ সাইটে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কার আত্মজীবনী অ্যাস এগেনস্ট অডস, এস এগেনস্ট অডস এই যে আত্মজীবনীটি এটি কার? সানিয়া মির্জা, স্নেহা নেহাল, নাকি মীরাবানী ছানু, নাকি ম্যারি কম, ঠিক আছে। তো দেখো এস এগেনস্ট অডস এটা হচ্ছে কার? প্রতিকূলতার বিরুদ্ধে টেক্কা, এটা হচ্ছে সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি, ঠিক আছে, সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি। এরপর দেখো এস এগেনস্ট অডস হচ্ছে কি সানিয়া মির্জা। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই প্রশ্নটা বারবার এসছে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির। কার? সৌরভ গাঙ্গুলি। আনব্রেকেবল, আনব্রেকেবল হচ্ছে ম্যারি কম, ম্যারি কমের হচ্ছে আনব্রেকেবল। সাইনা নেহওয়াল তার লেখা বইটির নাম কি? প্লেয়িং টু উইন। পিটি উষা গোল্ডেন গার্ল, গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবছর অলিম্পিকেও কিন্তু আছে পিটি উষা। অলিম্পিক ফেডারেশন, ইন্ডিয়ান অলিম্পিক ফেডারেশনের চেয়ারপারসন কিন্তু পিটি উষা, ঠিক আছে। এরপর দেখো সিক্স মেশিন, সেটা হচ্ছে ক্রিস গেল। যদিও সিক্স মেশিন বইটার নাম হওয়া মানে কার লেখা হওয়া উচিত ছিল? রোহিত শর্মা, দ্য হিটম্যান, রোহিত শর্মা দ্য হিটম্যান, ঠিক আছে, তার কিন্তু হওয়া উচিত। কারণ কি ইন্টারন্যাশনাল সব থেকে বেশি সিক্স কার আছে? রোহিত শর্মা, ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলে। আর 800 এটা কার? মুরলীধরন। কারণ কি তার 800টা ইন্টারন্যাশনাল উইকেট আছে, তার জন্য তার বইটার নামকরণ কি করেছে? 800, ঠিক আছে। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো গোলগি অ্যাপারেটাসের সমতল ঝিল্লি ঘেরা থলিগুলিকে কি বলা হয়? সমতল ঝিল্লি ঘেরা থলিগুলোকে কি বলা হয়? ল্যামিলিয়া, সিস্টার্নি, সিস্টিয়া, নাকি স্ট্রোমা? তো মনে রাখবে এদেরকে বলা হয় সিস্টার্নি। দেখো গোলগি অ্যাপারেটাস, গোলগি অ্যাপারেটাস আমাদের যে সেল তার একটা অঙ্গ গোলগি অ্যাপারেটাস। এটাকে 1898 সালে ক্যামিলো গোলগি আবিষ্কার করেছিলেন, তার জন্য এটার নামকরণ কী করা হয়েছে? গোলগি অ্যাপারেটাস। কে আবিষ্কার করেছিলেন? ক্যামিলো গোলগি। এটি মূলত সিস্টার নামক যে পরিচিত সমতল থলি দিয়ে গঠিত, এটা মনে রাখবে। এটার কাজ কি? এটা কাজ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমরা জানো, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ। যেখানে রাফ সেখানে কি থাকে? রাইবোজোম থাকে, এবং রাইবোজোমে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তো ওই যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে সেগুলো শরীরে বহন করার কাজটা কার? সেটা হচ্ছে গোলগি অ্যাপারেটাসের কাজ। তাছাড়া কি কোষের চারপাশে, ঠিক আছে, যে লিপিড আমরা নিয়ে যাই, কোষের চারপাশে তো লিপিড প্রয়োজন, সেটাকে নিয়ে যায়, সেটাও বহন করে গোলগি অ্যাপারেটাস। তাছাড়া কি উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর, ঠিক আছে, এবং লাইসোজোম গঠনেও সাহায্য করে কিন্তু গোলগি অ্যাপারেটাস। এরপর দেখো স্ট্রোমা কোথায় পাওয়া যায়? একটু আগে অপশানে ছিল স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে কি একটি উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে অবস্থিত ঝিল্লি বা অর্গানেল, ঠিক আছে, যেটা কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এরপর দেখো স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা ড্যাশ সালে চালু করা হয়েছিল ভারত সরকার দ্বারা? স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা এটা চালু হয়েছিল 1997 সালে। কবে চালু হয়েছিল? 1997, ঠিক আছে। দেখো স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা এটা 1997 সালের 1 ডিসেম্বর চালু করা হয়েছিল। দেখো কি করা হয়েছিল? শহরের যে দারিদ্রতা সেটাকে দূর করার জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছিল। ঠিক সেরকমভাবে আরও একটি প্রকল্প হচ্ছে যেটাকে আমরা কি নামে পরিচিত, সেটা হচ্ছে
নারেগা। নারেগা হচ্ছে কি একটা প্রকল্প, যেখানে আমরা দেখো তোমরা জানোই যে 100 দিনের যে কাজ, সেই যে প্রকল্পটা সেটার নাম ছিল নারেগা। নারেগা, নারেগা মানে কি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005। ঠিক আছে, ভারতের সংসদ দ্বারা নারেগা পাস হয়েছিল 2005 সালে এবং কার্যকরী হয়েছিল 2 ফেব্রুয়ারি 2006 সাল থেকে। ঠিক আছে, নারেগা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মানে কি 100 দিনের কাজ, গ্রামীণ এলাকায় 100 দিনের যে কাজ, সেটাই পরবর্তী ক্ষেত্রে নাম পরিবর্তন হয় 2 অক্টোবর 2009-এ। সেটা নাম পরিবর্তন করে কি করা হয়, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। আর এটা তোমরা নোট করে নাও, এই বছর 2024-এর যে এমটিএস পরীক্ষা, সেখানে কিন্তু এই প্রশ্নটা তোমরা যে কোনো একটা শিফটে পাবেই 100%। ঠিক আছে, নোট করে নিতে পারো তোমরা। ঠিক আছে, এরপর দেখো চাপচার কূট হলো ড্যাশ রাজ্যের একটি উৎসব। এটি মার্চ মাসে পালিত হয়। ঝুম অপারেশন, ঝুম কি, ঝুম হচ্ছে এক ধরনের চাষ পদ্ধতি। ঠিক আছে, সেটা কোথায় দেখতে পাওয়া যায়, আমরা নর্থ ইস্ট সাইডে কিন্তু এই ধরনের ঝুম চাষটা দেখতে পাই। ঠিক আছে, চাপচার কূট কোথাকার উৎসব, মিজোরাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড়। তো মনে রাখবে চাপচার কূট বা মিমকূট এগুলো কোথাকার, এগুলো সব হচ্ছে মিজোরামের। চাপচার কূট, মিমকূট। ঠিক আছে, এরপর দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম যে ফেস্টিভ্যাল আছে, যেমন মিজোরামের কি কি আছে, চাপচার কূট আছে, অ্যান্থোরিয়াম আছে, মিমকূট। নাগাল্যান্ডের কি আছে, হর্নবিল, ইয়ামসে, সেনক্রেই, সাকুম মামাই কি এক ধরনের চাষযুক্ত ফসল, মানে কি যে বছর খুব ভালো চাষ হয়, চাষ পরে যখন ধান কাটা হয় মানে ফসল কাটা হয়, সেইটার যে উৎসব সেটাকে বলা হচ্ছে সাকুম মামাই। নাগাল্যান্ডের যে হর্নবিল, এটা কি বলা হয়, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল মানে কি উৎসবের উৎসব। ঠিক আছে, হর্নবিল এটা ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর চালু হয় এবং 10 দিন পর্যন্ত এই উৎসবটা চলতে থাকে। ঠিক আছে, এরপর দেখো ঝাড়খণ্ডের কিছু উৎসব যেমন সারহুল উৎসব, ভক্তা পরব, এটা কোথাকার, এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের। ফাগুয়া, শ্রাবণী মেলা, টুসু পরব কোথাকার, ঝাড়খণ্ডের। ঠিক আছে, ছত্তিশগড়ের কি কি আছে, হরেলিটা দেখো খুব গুরুত্বপূর্ণ। হরেলি হচ্ছে ছত্তিশগড়, কিন্তু হরেলা যদি লয়ের পর আকার থাকে, হরেলা তার মানে হচ্ছে উত্তরাখণ্ড কি হচ্ছে হরেলা, আর ছত্তিশগড় হরেলি। লি মানে কি আয় থাকবে, ছত্তিশগড়ে আয় আছে আর উত্তরাখণ্ডে কিন্তু আয় নাই, তার জন্য কি হরেলা। ঠিক আছে, তাহলে ছত্তিশগড়ে হচ্ছে হরেলি, ভোজালি, মাডেই উৎসব কোথাকার, গুরুত্বপূর্ণ ছত্তিশগড়। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো মণিপুরের কি কি আছে, লাই হারোবা খুব গুরুত্বপূর্ণ। সাংগাই উৎসব, মেরা হ্যাঁ চোংবা। ঠিক আছে, কঙ্গো যাত্রা কোথাকার, মণিপুর। আসামের কি কি আছে দেখো, আসামের হচ্ছে বাঁচুয়া, বিহু, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মিদাম মেফি, আম্বুবাচি মেলা, জনবিল উৎসব, গজ উৎসব। ঠিক আছে, উত্তরাখণ্ডের ফুলদেই, হরেলা। বিহারের ছট উৎসব, বিহুলা, কর্মা, সোনপুর মেলা হচ্ছে এশিয়ার সব থেকে বড় কি পশু মেলা, সোনপুর মেলা এশিয়ার সব থেকে বড় পশু মেলা। আগের দিন পরীক্ষায় কিন্তু এটা এসেছিল। এরপর দেখো রাতওয়ারা, যারা ড্যাশ রাজ্যে বাস করে তারা রাথোয়া নৃত্য পরিবেশন করে হোলির সময় রাথোয়া নৃত্য কারা করে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট নাকি মহারাষ্ট্র। তো মনে রাখবে গুজরাটিরা কিন্তু হোলির সময় এক ধরনের নৃত্য পরিবেশন করে, যেটাকে বলা হচ্ছে রাতওয়ারা নৃত্য। ঠিক আছে, এই গুজরাটের আরও একটি গুরুত্বপূর্ণ যে ডান্স, সেটা হচ্ছে গরবা ডান্স। ঠিক আছে, এই গরবা ডান্সটা হচ্ছে কি ইউনেস্কোর যে ইনটেনজিবল হেরিটেজ আছে, যেগুলো কি টাচ করা যায় না, সেগুলোকে কি বলা হয়, ইনটেনজিবল হেরিটেজ সাইট। তার হচ্ছে 15তম লেটেস্ট যে ইউনেস্কো ইনটেনজিবল সাইট আছে সেটা হচ্ছে গরবা, এবং 14তমটা হচ্ছে কি আমাদের দুর্গা পুজো। ঠিক আছে, আগের দিন এটা তোমাদেরকে করিয়েছি, তাও আজকে একবার রিভিশন করে দিলাম। এরপর দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে, রাজ্যপাল মানে গভর্নর। ঠিক আছে, গভর্নরের আলোচনা কোথায়, ভাগ 6 করা হয়েছে সংবিধানের। ঠিক আছে, তো দেখো গভর্নরের সম্পর্কে যে আলোচনা সেটা আমাদের ভাগ 6-এর আর্টিকেল 153 থেকে 159-এর মধ্যে করা হয়েছে। আর্টিকেল 53-তে কি বলা হয়েছে, গভর্নর, প্রত্যেকটা রাজ্যের একজন করে গভর্নর থাকবে।
প্রত্যেকটা রাজ্যের একজন হতে পারে বা দুটা রাজ্যেরও একজন হতে পারে, ঠিক আছে। এই যে গভর্নর, এই পদটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডার থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা। তাহলে কানাডার সংবিধান থেকে আমরা কি নিয়েছি? রাজ্যপালের পদটা। আর্টিকেল 154 এক্সিকিউটিভ হেড, তার মানে কি? তিনি হচ্ছেন আমাদের একটা রাজ্য, তিনি যে রাজ্যের গভর্নর হবেন সেই রাজ্যের যে কার্যপালিকা, সেই কার্যপালিকার প্রধান হয়ে থাকেন তিনি। তোমরা যেমন জানো আমাদের দেশের যে কার্যপালিকার প্রধান সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তার হস্তাক্ষর ছাড়া, তার সিগনেচার ছাড়া আমাদের দেশের কোনো কাজ হতে পারে না। ঠিক সেরকমভাবে কোনো একটা রাজ্যের যে কোনো বিল পাস করতে গেলে, যে কোনো নতুন আইন আনতে গেলে গভর্নরের যে সিগনেচার সেটা খুব জরুরি। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর্টিকেল 155। আর্টিকেল 155-এ কী বলা হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট, রাজ্যপালের যে অ্যাপয়েন্টমেন্ট। রাজ্যপালের মনে রাখবে কোন রকম ভোট হয় না, রাজ্যপাল হচ্ছে প্রেসিডেন্টের যে ইচ্ছা অনুসারে হয়, ঠিক আছে। রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট হয় প্রধানমন্ত্রীর সিফারিশে প্রেসিডেন্ট করে, ঠিক আছে। কে করে? অ্যাপয়েন্টমেন্টটা করে প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট করে, আমাদের রাষ্ট্রপতি করেন, কিন্তু তার যে সিফারিশ, রেকমেন্ডেশনটা কে দেন? রেকমেন্ডেশনটা দেন পিএম, ঠিক আছে। আর্টিকেল 156 অফিস টেনিউর, দেখো কার্যকাল, রাজ্যপালের কোনো নির্দিষ্ট কার্যকাল নেই, তিনি কি থাকেন? প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে। তো ঠিক আছে, মনে রাখবে যে গভর্নরের কোনো পার্টিকুলার যে কার্যকাল সেটা নেই, তিনি কিন্তু প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে কাজ করেন। কার? প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে, ঠিক আছে। তো তোমার কোনো একটা গভর্নরের কার্যকাল 2 বছরও হতে পারে, আবার 10 বছরও হতে পারে, ঠিক আছে। এরপর দেখো কোয়ালিফিকেশান কি কি হতে হবে প্রেসিডেন্টের, যা তাই। কন্ডিশন, ওথ, রাজ্যপালের শপথ কে করায়? রাজ্যপালের শপথ করায় হাইকোর্টের যে চিফ জাস্টিস থাকে তিনি। এরপর দেখো আরও দুটো গুরুত্বপূর্ণ আর্টিকেল, একটা আর্টিকেল 72 আর একটা আর্টিকেল 161। তোমরা জানো যে আর্টিকেল 72 অনুসারে প্রেসিডেন্টের কিছু ক্ষমা করার ক্ষমতা আছে। সে আমাদের যিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনি যে কোনো ফাঁসির যে সাজা সেটাকেও মাফ করে দিতে পারেন। তাছাড়া কি, যে আর্মির যে মানে কি বলবো, যে সাজা সেটাকেও তিনি মাফ করতে পারেন। কি আর কারণটা কি? তিনি আমাদের দেশের যে সেনার যে ডিফেন্স সিস্টেম তার সর্বোচ্চ হেড হচ্ছেন কে? প্রেসিডেন্ট। কিন্তু মনে রাখবে আর্টিকেল 161-এ গভর্নরের, রাজ্যপালেরও কিন্তু পার্ডন পাওয়ার আছে, তিনিও কিছু কিছু ক্ষেত্রে ক্ষমাদান করতে পারেন। কিন্তুটা কি? তিনি ফাঁসির সাজা মাফ করতে পারেন না। তার সাথে কি আর্মির যে সাজা সেটাও কিন্তু তিনি মাফ করতে পারেন না। এবং এই আর্টিকেল 161 অনুসারেই মনে রাখবে যে গভর্নর, কোনো একটা রাজ্যের যদি গভর্নর থাকে সেই সময় তার উপর কোনো ফৌজদারি সিভিল কেস, ঠিক আছে, তার উপর কোনো রকম কেস কিন্তু করা যায় না। তোমরা জানো পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল আছেন সিভি আনন্দ বোস, তার ওপর কিন্তু একটা মহিলা কি করেছে? শ্লীলতাহানির কেস করেছে, ঠিক আছে। কিন্তু তবুও গভর্নরকে অ্যারেস্ট করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আর্টিকেল 161। তাকে যদি অ্যারেস্ট করা হয়ও তবুও তিনি আর্টিকেল 161-এর ইউজ করে নিজের যে তাকে যে সাজাটা দেওয়া হবে সেটা কিন্তু মাফ করে নিতে পারেন, ঠিক আছে। তো তার জন্যই কিন্তু গভর্নরকে তার কার্যকাল চলাকালীন অ্যারেস্ট করা যায় না, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো আর্টিকেল 85 এবং আর্টিকেল 174, এটাও দুটো খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 85-এ কী বলা হয়েছে? ছত্রবসান, ঠিক আছে। এটা হচ্ছে কে করবে? প্রেসিডেন্ট। পার্লামেন্টে আমাদের যে সংসদ ভবন সেইখানে যে সত্র আহুত কোনো একটা সেশন চালু করার জন্য, কোনো একটা সেশন শেষ করার জন্য, ঠিক আছে, যেমন এখন বাজেট সেশন চলছে সেটাকে ডাকার জন্য বা শেষ করার জন্য কে করেন? প্রেসিডেন্ট। ঠিক সেরকমভাবে রাজ্যের যে সত্র আহুত বা সত্রাবসান আছে সেটা কে করে? সেটা করে তোমার গভর্নর, ঠিক আছে। এরপর দেখো ভারতের জাতীয় কংগ্রেস, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা ইউপিএসসিতেও এসেছিল, ঠিক আছে। কোন সালে এসেছিল এটা এখন মনে নেই, কিন্তু ইউপিএসসিতে এসেছিল প্রিলি পরীক্ষাতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু, আসাফ আলী, অ্যানি বেসান্ত নাকি উষা মেহতা? তো মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে। প্রথম
মহিলা অ্যানি বেসান্ত। কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা, তাহলে হচ্ছে সরোজিনী নাইডু, প্রথম ভারতীয়। কারণ কি, অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন না। প্রশ্নটা এরকমও আসে যে প্রথম ভারতীয় মহিলা, তখন সরোজিনী নাইডু, কিন্তু প্রথম মহিলা অ্যানি বেসান্ত। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা হয়েছিল 1858 সালে। কে করেছিলেন? সরি, 1885 সালে, ঠিক আছে, 1885 সালে করেছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, এ ও হিউম, ঠিক আছে। কে করেছিলেন? এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং তোমরা জানো যে ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, যেটাকে আমরা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত, সেটা কি প্রতি বছর একটা সামিট করতো বা একটা বৈঠক করতো প্রত্যেকটা রাজ্যে যেয়ে, প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শহরে যেয়ে, ঠিক আছে। তো আইএনসির যে প্রথম বৈঠক সেটা হয়েছিল কোথায়? বোম্বেতে। এটা হওয়ার কথা ছিল পুনেতে, ঠিক আছে। কোথায়? পুনেতে। কিন্তু সেখানে কি হয়েছিল? প্লেগ দেখা দিয়েছিল। তাহলে প্লেগের জন্য সেখানে করা হয়নি। তার জন্য 1885 সালের যে প্রথম বৈঠক সেটা করা হয়েছিল বোম্বেতে, এবং সেখানে 72 জন ডেলিগেট কিন্তু পার্টিসিপেট করেছিল। কতজন? 72 জন। এবং সেটার চেয়ারপারসন কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। এরপর দেখো, এই যে আইএনসি, এটার প্রথম ফরেনার কে ছিলেন? ফরেনার ছিলেন 1888 সালে হয়েছিলেন এলাহাবাদ যে সামিট, সেখানে জর্জ ইউলে, তিনি ছিলেন প্রথম বিদেশি। প্রথম মহিলা 1917 সালে কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ত, এবং প্রথম ভারতীয় মহিলা 1925-এর যে কানপুর অধিবেশন, সেখানে কে হয়েছিলেন? সরোজিনী নাইডু। এরপর দেখো, 1924-এর যে বেলগাম অধিবেশন কর্ণাটকের, ঠিক আছে, সেখানে কিন্তু গান্ধীজি এই একবার মাত্র কিন্তু কী হয়েছিল? কংগ্রেসের সভাপতি যে পদ, সে পদটি গ্রহণ করেছিল, ঠিক আছে। এরপর দেখো, 1938-এর হরিপুরা অধিবেশন, সেখানে কে হয়েছিলেন? সুভাষচন্দ্র বোস। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1939 সালে তিনি যখন আবার রিইলেক্ট হন, ঠিক আছে, কোথায়? ত্রিপুরীতে, তখন কি করা হয়? গান্ধীজি তাকে বলেন যে কংগ্রেস থেকে মানে বেরিয়ে যাওয়ার জন্য। কাকে বলেছিলেন? সুভাষচন্দ্র বোসকে। এবং তিনি তারপর কি করেছিলেন? ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেছিলেন, ঠিক আছে, ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ নৃত্য সম্রাজ্ঞিনী নামে পরিচিত, যার রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা বর্ণিত কত্থক নৃত্যের একজন তারকা ছিলেন। ড্যাশ নৃত্য সম্রাজ্ঞিনী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বর্ণিত কত্থক নৃত্যের একজন তারকা ছিলেন। কে ছিলেন? সীতারা দেবী, রুক্মিণী দেবী অরুণডেলে, নাকি মৃণালিনী সারাবাই, নাকি মল্লিকা সারাবাই? তো মনে রাখবে, সীতারা দেবী তিনি ছিলেন কি? একজন কত্থক ডান্সার। এবং সীতারা দেবীকে নৃত্য সম্রাজ্ঞিনী, কুইন অফ ডান্স, ঠিক আছে, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এবং রুক্মিণী দেবী অরুণডেলে এবং মৃণালী সারাবাই কিসের সাথে যুক্ত? ভারতনাট্যম, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি সমষ্টি দ্বারা জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, আগের দিন প্রশ্নটা করিয়েছিলাম, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম, যখন এটা প্রথম ক্লাস তোমাদেরকে নিয়েছিলাম SSC MTS, সেখানে পাবে যে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে কিন্তু ন্যাশনাল ইনকাম কিন্তু গণনা করা হয়। এরপর দেখো, কার আত্মজীবনীর শিরোনাম হচ্ছে উইংস অফ ফায়ার? উইংস অফ ফায়ার কার লেখা? সকলে জানো, APJ আব্দুল কালাম। এবং এনার আরও একটি লেখা বইয়ের নাম কি? ইগনাইটেড মাইন্ডস, ইগনাইটেড মাইন্ডস, ইগনাইটেড মাইন্ডস, ঠিক আছে। নিচের কোনটা কর্ণাটিক সঙ্গীতজ্ঞ প্রথম ভারতরত্ন? ভারতের প্রথম ভারতরত্ন মিউজিশিয়ান হিসাবে কে পেয়েছিলেন? ত্যাগরাজ, MS সুব্বালক্ষ্মী, শ্যামা শাস্ত্রী, নাকি KJ ইসুদাস? তো মনে রাখবে, MS সুব্বালক্ষ্মী তিনি কিন্তু প্রথম ভারতীয় মিউজিশিয়ান যিনি কিনা কি পেয়েছিলেন? ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে। কত সালে পেয়েছিলেন? 1998 সালে। কত সালে পেয়েছিলেন? 1998 সালে। দেখো, MS সুব্বলক্ষ্মী খুব গুরুত্বপূর্ণ একটা নাম। কারণ কি, তিনি ভারতের প্রথম যে মিউজিকের জন্য, গানের জন্য ভারতরত্ন কে পেয়েছিলেন? তিনিই পেয়েছিলেন, ঠিক আছে, 1998 সালে। এবং তারপর 1999 সালে পণ্ডিত রবিশঙ্কর, 2001 সালে ওস্তাদ বিসমিল্লা খান এবং লতা মঙ্গেশকর, এবং পরবর্তী ক্ষেত্রে 2009 সালে পণ্ডিত ভীমসেন যোশী কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো, এখানে বলা হয়েছে কি? পণ্ডিত রবিশঙ্কর এবং ওস্তাদ বিসমিল্লা খান। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, পণ্ডিত রবিশঙ্কর কোন মানে কি বলবো
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত, এবং ওস্তাদ বিসমিল্লাহ খান হচ্ছে সেহনাই বাদক। ঠিক আছে, এ পর্যন্ত মনে থাকবে। এরপর দেখো এম.এস. সুব্বুলক্ষ্মী, তিনি প্রথম সঙ্গীতজ্ঞ যিনি ভারতরত্ন পেয়েছিলেন। এবং রমন ম্যাগসেস কি, যেটাকে বলা হচ্ছে এশিয়ার নোবেল প্রাইজ, রমন ম্যাগসেস 1974 সালে পেয়েছিলেন। ঠিক আছে, 1974 সালে রমন ম্যাগসেস পেয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে পারফরমেন্স করেছিলেন। প্রথম ভারতীয় যিনি ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে জেনারেল অ্যাসেম্বলি, সেখানে কিন্তু পারফর্মস করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড। মনে রাখবে এই যে রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড আছে, এটা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে? 1958 সাল থেকে। ঠিক আছে, কে দেয়? ফিলিপিন বলে যে একটি দেশ আছে এশিয়ার, সেই দেশ থেকে দেওয়া হয়, এবং এটাকে বলা হয় এশিয়ার নোবেল প্রাইজ। এবং প্রথম ভারতীয় কে পেয়েছিল? 1958 সালেই পেয়েছিলেন বিনোবা ভাবে। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ? সর্বোচ্চ নৌযান মানে কি? এখানে বলা হচ্ছে যে সবচেয়ে গভীরতম হ্রদ কোনটা? হুরন, টিটিকাকা, সুপেরিয়র নাকি কোমো? তো মনে রাখবে সর্বোচ্চ নৌযানযোগ্য মানে সবথেকে গভীর হ্রদ হচ্ছে, সেটা হচ্ছে টিটিকাকা ঝিল। টিটিকাকা কোথায় অবস্থিত? টিটিকাকা ঝিলটা হচ্ছে সাউথ আমেরিকা অবস্থিত, সাউথ আমেরিকা কন্টিনেন্টে। সাউথ আমেরিকার কোন দেশে? পেরুতে অবস্থিত। ঠিক আছে, পেরুতে অবস্থিত, এবং এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো সুপেরিয়র হচ্ছে সেন্ট্রালের যে নর্থ আমেরিকার যে সেন্ট্রাল নর্থ আমেরিকা আছে, সেন্ট্রাল নর্থ আমেরিকা। ঠিক আছে, সেখানে অবস্থিত হচ্ছে কি সুপেরিয়র, এবং এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বড় মানে স্বাদু জল, মানে কি বলবো, পান করার যে জলের হ্রদ। ঠিক আছে, সুপেয় জলের হ্রদ, পৃথিবীর সবচেয়ে বড় সুপেয় জলের হ্রদ, সবচেয়ে বড়। সেকেন্ড কি আছে? ভিক্টোরিয়া ঝিল। ঠিক আছে, এরপর দেখো হুরন কোথায় অবস্থিত? হুরন হচ্ছে তোমার, এটা অবস্থিত হচ্ছে তোমার নর্থ আমেরিকাতে, এটাও নর্থ আমেরিকাতে অবস্থিত। এবং কোমো, এটা হচ্ছে কোথায়? ইটালিতে অবস্থিত। ঠিক আছে, কোমো ঝিলটা ইটালিতে অবস্থিত। এরপর দেখো আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রুক্মিণী দেবী অরুণ্ডলে নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তো দেখো রুক্মিণী দেবী অরুণ্ডলে তিনি হচ্ছেন কি মণিপুরী নাকি কত্থক, ভারতনাট্যম নাকি মোহিনীআট্যমের সাথে যুক্ত? তো রুক্মিণী দেবী অরুণ্ডলে তিনি হচ্ছেন কি ভারতনাট্যমের একজন প্রশিক্ষিত বা বিখ্যাত একজন নর্তকী। ঠিক আছে, এবং রুক্মিণী দেবী অরুণ্ডলে এই প্রশ্নটা প্রায় এসছে এসএসসি এমটিএস 2023-এ। দেখো যদি আমি আজকে 8টা ক্লাস করাচ্ছি, তার মধ্যে 5টা ক্লাসে কিন্তু রুক্মিণী দেবী অরুণ্ডলের নাম পেয়েছি। রুক্মিণী দেবী অরুণ্ডলে হচ্ছে কি প্রথম কোনো ক্লাসিক্যাল ড্যান্সার যিনি কিনা রাজ্যসভার জন্য মনোনীত হয়েছিলেন। কে রাজ্যসভার জন্য মনোনীত হয়েছিলেন? ঠিক আছে, তো দেখো আজকে যে 17 থেকে 18টা প্রশ্ন তোমাদেরকে করালাম, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করব প্রত্যেকটা প্রশ্ন তোমরা মন দিয়ে করেছো এবং বুঝতেও পেরেছো। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো আজকেরটা এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।